আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ বিষয়াবলী এর প্রথম অধ্যায় হুইচ ইজ বাংলাদেশ জাতীয় বিষয়াবলী এর দ্বিতীয় ক্লাস। আজকে দ্বিতীয় ক্লাস, আপনাদের সকলকে স্বাগত। নাইমসের বেসিক ভিউ বই ধরে ধরে শেষ করে মিশন হাসিফ স্যার আছে আপনাদের সাথে। প্রিভিয়াস ক্লাসে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সুলতান শাসন আমল পর্যন্ত পড়েছি, দেখতে পাচ্ছেন আপনারা, শেষ করেছি। আজকে আপনাদের আফগানি শাসন আমল থেকে শুরু হবে। দেখেন, আফগানি শাসন আমলের ভিতরে একজনই গুরুত্বপূর্ণ হচ্ছে শের শাহ। তাহলে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শের শাহ, একে সুর শাহ বলা হয়। এই শের শাহ কোন বংশের? সব থেকে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আফগান পুশতুন। তাহলে আমাদের বাংলাদেশে কিন্তু আফগানি শাসনও ছিল। তাহলে শের শাহ আফগানি পুশতুন বংশের, এবং তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উনি বাংলা কবে দখল করে এবং দিল্লি কবে দখল করে। এই যুদ্ধগুলা কুলিকের যুদ্ধ এবং কনৌজের যুদ্ধ। বাংলা দখল করেছে কুলিকের যুদ্ধ, দিল্লি দখল করেছে কনৌজের যুদ্ধ। এগুলো একটু ভালো করে পড়বেন, বাংলা শাসনের সময়কালটা পড়বেন। সর্বপ্রথম চালু করেন পাট্টা। এই পাট্টার বিষয়টা ভূমিসত্তর কবুলিয়া চুক্তি দলিল, এতটুক পর্যন্ত পড়লেই মনে করি আমি এনাফ। আর রাজধানী কই ছিল দরকার নাই, তার নির্মিত সড়ক-ই আজম, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটা একটু পড়া দরকার। তাছাড়া আর কোনো কিছুই তেমন। ঘোড়ার মানে এই যে ডাক হরকরা যেটা, এটা কিন্তু এই যে চালু করছে শের শাহ, এটা গুরুত্বপূর্ণ। তাছাড়া আর এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই। তারপরে এমসিগুলা পড়বেন। আর এই যে এখন এই আফগানি শের শাহের পর, আফগানি শাসন আমলের পর ডিরেক্টলি বাংলায় মুঘল আমল চলে আসে। ঠিক আছে, মুঘল আমলের স্টার্টিংটা হয়েছে 12 ভূঁইয়া দিয়ে। বাংলায় প্রথম আগমন করতে চাওয়া মুঘল সম্রাট হচ্ছে বাবর। তারপরে বাংলায় মুঘল শাসন শুরু করেন সম্রাট আকবর। আর আকবর সমগ্র বাংলা দখল করতে পারেননি 12 ভূঁইয়ার কারণে। তাহলে এই যে 12 ভূঁইয়া কারা? যারা মুঘলদের আগে থেকে এরা শাসন করতেছে। 12 ভূঁইয়া। 12 বলতে নির্দিষ্ট 12 সংখ্যাটি বোঝায় না, এখানে 12 বলতে অনির্দিষ্ট সংখ্যা বা 12 আরি বা পঞ্চায়েত বোঝায়। 12 বলতে 12 বোঝায় না, 12 আরি কিংবা পঞ্চায়েত বোঝায়। 12 ভূঁইয়া শব্দের অর্থ হলো ভূস্বামী বা জমিদার। 12 ভূঁইয়া শব্দের অর্থটা ভূস্বামী বা জমিদার। বাংলার ভাটি অঞ্চল তারা নিয়ন্ত্রিত করত। আর প্রথম জমিদার স্থাপন করে ঈশা খান। সুলতান খানের নিয়ন্ত্রিত এলাকা ছিল সোনারগাঁও, খিরজিপুর। সুলাইমান খানের রাজধানী কোথায় ছিল? সোনারগাঁতে। এই কয়েকটা তথ্য দরকার। আকবর বাংলায় সুবাদার করে গঠন করে 4 জনকে। আকবরের বাংলায় সুবাদারে যে 4 জন, এটা গুরুত্বপূর্ণ তথ্য। তারপরে মুঘলের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে মনসদি আলা উপাধি নেন ঈশা খান। দরকার নেই মনসদি আলা। মুসা খা হচ্ছে 12 ভূঁইয়াদের নেতা কখন হয়েছে একটু খেয়াল করবেন। আর 12 ভূঁইয়াদের এই লিস্টটা অবশ্যই হালকার উপর দিয়ে একটু পড়বেন, এই লিস্টটা একটু পড়বেন, এতটুকুই। তারপর ঈশা খার মৃত্যু আর মুসা খার মৃত্যু, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা একটু ভালো করে পড়বেন। এতটুকুই আমার বলার ছিল ঈশা খা এবং মুসা খা সম্পর্কে, এই দুটো একটু পড়বেন। তারপরে দেখতেছেন পিএসসি অন্যান্য কোশ্চেন এখানে চলে আসতেছে। সুবাহ কি? মুঘল সাম্রাজ্যের প্রদেশ। সুবাহ হচ্ছে মুঘল সাম্রাজ্যের একটা প্রদেশ। সুবাহ দায়িত্বপ্রাপ্ত শাসকদের বলা হতো সুবাদার। প্রদেশের মানে সুবাহ হচ্ছে একটা প্রদেশ, মুঘল সাম্রাজ্যের প্রদেশ, এখানে দায়িত্বপ্রাপ্তদের বলা হতো সুবাদার। তারপরে সুবাহ প্রথা চালু করছে, খুবই গুরুত্বপূর্ণ, এটা গোল্লা দিলাম, সম্রাট আকবর। সোনারগাঁও বাংলার সুবাহ অন্তর্ভুক্ত হয়েছে কত সালে? এটা গুরুত্বপূর্ণ, 1960 সালে। চট্টগ্রাম দরকার নাই। সমগ্র বাংলার সুবাদার প্রতিষ্ঠা করেন সম্রাট জাহাঙ্গীর সুবাদার ইসলাম খান। সমগ্র বাংলায় বললে জাহাঙ্গীর। এই ছিল মোটামুটি বিষয়। এছাড়া সুবাদার ইসলাম খান সম্পর্কে হালকা পাতলা একটু পড়বেন, কর্মকাণ্ড সম্পর্কে। এছাড়া শাহ সুজা সম্পর্কে জাস্ট খালি এতটুকু পড়বেন। এছাড়া ঢাকা থেকে এগুলা বিভিন্ন তথ্য আছে, জাস্ট একবার দেখবেন, তেমন গুরুত্বপূর্ণ না। মীর জুমলাটা গুরুত্বপূর্ণ। মীর জুমলার জন্ম ইস্পান, ইরানে। নিয়োগপ্রাপ্ত হচ্ছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের কর্তৃক। রাজধানী ছিল ঢাকায়। এই মীর জুমলাটা গুরুত্বপূর্ণ, এটা একটু। এই যে ঢাকা গেটে যে বিশ্ববিদ্যালয়ের যে তোরণটা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেটটা, সেটা কিন্তু মীর জুমলার তৈরি। হ্যাঁ, তো এটা একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে শায়েস্তা খানের তথ্য এখানে দিয়েছে, এটা অবশ্যই একটি স্টার পাওয়ার মতো, আরও অনেক স্টার দিয়েছে। শায়েস্তা খানের মির্জা আবু তালিব, দরকার নাই। চট্টগ্রামের অভিযানটা একটু পড়বেন। তার সময় বাংলা থেকে বিতাড়িত হয়েছে ইংরেজরা, এটা গুরুত্বপূর্ণ। দেখছেন, শায়েস্তা খানের নির্মাণ কৌশল, ছোট কাটরা, হ্যাঁ, নির্মাণ শৈলী। এই যে শায়েস্তা খানের নির্মাণ শৈলী, এটা খুবই
চাঞ্চল্যকর তথ্যের একটা এই ছোট কাটরা 3 গম্বুজ দরকার নেই, ছোট কাটরা দরকার আছে, ঠিক আছে। লালবাগ দুর্গ দরকার আছে, শায়েস্তা খান 7 গম্বুজ মসজিদ দরকার নাই, হোসেনি দালান হোসেন বক্সি বাজার দরকার নাই, খিজিরপুর মসজিদ এ দরকার নাই। তো মোটামুটি যেগুলো দাগ দিলাম ওগুলো একটু পড়বেন, এইটা একটু পড়বেন শায়েস্তা খানের তথ্য। এই হচ্ছে বিষয় যে দ্রব্যমূল্য এত কম, 8 টাকায় চাল পাওয়া যায়। শায়েস্তা খানের মতো সম্রাট আমরা এখন চাই, ঠিক আছে। ইতিহাসে 4জন ইসলাম খান, জাস্ট খালি ইসলাম খান, সুবাদ ইসলাম খান চিশতি, ইসলাম খান দরকার নেই। তো এই মোটামুটি পড়া এবং এমসিকিউ টুকটাক আছে দেখে নিয়ে। নবাবী আমল, তাহলে মুঘল আমলের পর এখন যে বিষয়টা আমাদের চোখের সামনে ভাসছে এটা হচ্ছে নবাবী আমল। তাহলে আমরা একে মুঘল আমল ও টুকটাক সম্পর্কে জানলাম, এবার আমরা নবাবী আমল সম্পর্কে একটু আলোচনা করব। দেখে নেন নবাবী আমলের সময়কাল মুঘল আমলের পরবর্তীটা নবাব, যেমন নবাব সিরাজউদ্দৌলা, এরকম নবাব স্যার সলিমুল্লাহ, হ্যাঁ। তারপরে বাংলার নিজামত ছিল, দরকার নাই। স্বাধীন নবাবগণ এইগুলো একটু পড়বেন, যে স্বাধীন নবাবগণ এই স্বাধীন নবাবগণে যে কয়েকটা আছে, হ্যাঁ, সবগুলাই কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রথম নবাব হচ্ছে নবাব মুর্শিদ কুলি খান, এর সম্পর্কে হালকা পাতলা একটু পড়বেন টুকটাক। ইনি মাল জমিনি নামক রাজস্ব ব্যবস্থা চালু করছে, গুরুত্বপূর্ণ। নবাব সুজাউদ্দিন দরকার নেই। আলীবর্দী খাটা গুরুত্বপূর্ণ, বিহার উড়িষ্যা দুর্বল নবাব সরফরাজকে পরাজিত করে দখল করে নায়েব আজম আলীবর্দী খান। মুঘল সম্রাটের অনুমোদন ছাড়া বাহুবলে বাংলা নবাব হন আলীবর্দী খান, ও মুঘল সম্রাটের অনুমোদন ছাড়া বর্গী মানে মারাঠি দস্যুদের দমন করে। আলীবর্দী খানের সব থেকে মূল চাঞ্চল্যকর তথ্য হচ্ছে উনি এই যে বর্গা দস্যুদের করছে আর কি, মানে বর্গী এলো দেশে, বর্গীদের দমন করছে আর কি, বুঝছেন। আলীবর্দী খান মারাঠা সাম্রাজ্য, ঐতিহাসিক সাম্রাজ্য, ছত্রপতি শিবাজী এর রাজনীতিটা ভারতের দরকার নাই। মারাঠিদের রাজধানী কই ছিল? ভারতের পুনেতে, এতটুকু পড়তে পারেন। তো এবার নবাব সিরাজউদ্দৌলার সময়কালটা অবশ্যই গুরুত্বপূর্ণ, 1756 থেকে 1757। এইটা তো বলা বাহুল্য। নবাব সিরাজউদ্দৌলা যা পান সবই এখানে পড়ে ফেলবেন। গুরুত্বপূর্ণ চরিত্র ঘসেটি বেগম, রাজবল্লভ, মীর জাফর, শওকত জং, উমিসাদ, এরাকে এটা তো বলা বাহুল্য। আমরা নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে অনেক ভালোভাবে জানি, আমাদের এসএসসি ইন্টারকুলার পাঠ্যপুস্তকে যে নির্মিত অংশ আছে সেখানে তো নবাব সিরাজউদ্দৌলা কাহিনী দিয়ে ভরপুর। সো এটা আলাদা করে পড়ানোর মতো কিছু নাই, ইনশাল্লাহ আপনারা পড়লেই পারবেন বা অনেকে আগে থেকেই জানেন, ঠিক আছে। তো নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের ঘটনা সেই পানিপথের পলাশী যুদ্ধ, হ্যাঁ, পলাশী মনুমেন্ট, ভাগীরথী নদীর তীরে যে পলাশী মনুমেন্ট কোথায়? ভাগীরথী নদীর তীরে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য, যে আমি যেগুলো দাগাচ্ছি ওগুলো অবশ্যই কিন্তু ভালো করে রিপিট, এগুলো কিন্তু অবশ্যই ভালো করে ফোকাস করবেন। তাইলে এখানে পলাশী যুদ্ধ কত সালে হয়েছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, স্থানটা গুরুত্বপূর্ণ। ভাগীরথী পক্ষ তো আমরা জানি সিরাজউদ্দৌলা সমর্থন করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজউদ্দৌলাকে সমর্থন করে। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা একটা ব্যতিক্রম তথ্য ছিল, পড়ে নিতে পারেন। প্রধান সেনাপতি এগুলো সবই জানেন আর কি। বাংলা সেনাপতি ভ্যানগার্ড ছিলেন মীর মদন, আর বাংলার পক্ষে যুদ্ধ করা ফরাসি সেনাপতি কে ছিল সিনফ্রে। ফরাসি সেনাপতি সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করা সেনাদল মীর জাফর, রায়দুল্লভ, খুদা, লুৎফো খান, এই যে এগুলো হচ্ছে সিরাজের পক্ষে লড়ে যাওয়া সৈন্য, সিরাজের পক্ষে লড়ে যাওয়া, এগুলো সব আমরা জানি আর কি। পক্ষ বিপক্ষ গেলে এক নজর দেখবেন, সেনার সংখ্যা এক নজর দেখবেন। যুদ্ধের কারণে আমাকে কোম্পানির কর না দেওয়া এবং কোম্পানি কর্তৃক দস্তকের অপব্যবহার। তো এই হচ্ছে বিষয়। তো এইগুলো একটু হালকার উপর দিয়ে পড়ে যাবেন। দস্তক কি এটা জানা অতটা দরকার না, যার ইচ্ছে একটু পড়বেন। তো পলাশী যুদ্ধের এই একটা মানচিত্র, আমি এটা বুঝলাম না, আপনারা বুঝলে একটু পড়ে নিতে পারেন। তারপরে এখানে মীর কাসিম ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক পদচ্যুত নবাব। মীর কাসিম প্রকৃত নাম মীর মোহাম্মদ কাসিম আল খান, পরিবার পরিচিতি মীর জাফরের কন্যা ফাতিমা বেগম সাবিহার জামাতা, রাজধানী উঙ্গে, ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক পদচ্যুত নবাব। মানে মীর আপনার এই যে কি বলে নবাব সিরাজউদ্দৌলার পর পাপেট নবাব হচ্ছে মীর কাসিম, এটা হালকার উপর একটু পড়তে পারেন। বক্সারের যুদ্ধের সালটা গুরুত্বপূর্ণ, এছাড়া তেমন একটা গুরুত্বপূর্ণ না। বিহারে যুদ্ধটা হয়েছে, বক্সারের বিহারে, এইগুলো হালকা পাতলে একটু আপনারা পড়ে নিতে পারেন। তবে এখানে সালটা গুরুত্বপূর্ণ বক্সারের যুদ্ধের, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। এই যুদ্ধে মীর কাসিম
ফকির সন্ন্যাসীদের সাহায্য প্রার্থনা করেন। এইগুলা কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য দরকার নাই, জাস্ট বক্সার যুদ্ধের সালটা মনে রাখবেন, এই তো। তারপরে উপমহাদেশে মুঘলদের শাসকগণ, উপমহাদেশে মুঘলদের শাসকগণ সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব। উপমহাদেশে যদি মুঘলদের শাসক সম্পর্কে আমরা বিস্তারিত জানি তাহলে আমরা দেখতে পাবো যে উপমহাদেশে মুঘল রুলিং সাবকন্টিনেন্ট, বিভিন্ন মুঘলরা এখানে মির্জা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দেখতে পাচ্ছি, তারপর দিল্লির সালতানাতে আকবর ছিল, জাহাঙ্গীর ছিল, অরঙ্গজেব ছিল, এগুলো হালকার উপর দিয়ে একটু পড়ে নেবেন। দিনী ইলাহ ধর্ম অনুসারী আকবরের, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, হালকার উপর দিয়েগুলো পড়ে নেবেন। সব এগুলো পয়েন্ট নিজেরা পড়লেই বুঝবেন আর কি, তেমন কঠিন কিছু না। মুঘল আমলে গুরুত্বপূর্ণ ঘটনা এগুলা আসলেই, যেহেতু স্যার 3 স্টার দিয়েছে, আমারই বলা বাহুল্য, এগুলো আমি ভিভিআই দিয়ে রাখলাম। কত সালে কি হয়েছে, বাংলা ইংরেজদের আগমন, ঢাকায় রাজধানী স্থাপন, সুরাটে বাণিজ্য কুটির স্থাপন, হয়তো এগুলা খুব সুন্দর করে স্যার নোট করে দিয়েছে, এগুলা পড়বেন। মুঘল শাসকদের প্রাথমিক পরিচয়, এই পৃষ্ঠাটা আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ পৃষ্ঠা। আমি এটাকে এই পৃষ্ঠার আগে এটাকে ভিভিআই পেজ নামে একটা নাম দিয়ে যাই, কারণ এখানে স্যার বক্স করে আমাদের জন্য ইম্পর্টেন্ট তথ্যগুলো দিয়ে দিয়েছেন, এগুলো আপনারা নিরিবিলিতে বাসায় পড়বেন। মুঘল আমলের একটি বিখ্যাত গ্রন্থ, এগুলো অবশ্যই হালকার উপর দিয়ে পড়বেন, বাট অবশ্যই গুরুত্ব দিবেন এইটাতে আর এইটাতে, ঠিক আছে। তারপর মুঘল সম্রাটের অবদান, এটাও গুরুত্বপূর্ণ। মুঘল সম্রাটের অবদান, বাবর কি অবদান রাখছে একটু দেখতে পারেন। পানিপথের প্রথম যুদ্ধ কিন্তু বাবরের দ্বারাই ঘটিত হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন কি অবদান রাখছে। আগে ছিল সুলতানের অবদান, কিন্তু এখন মুঘল সম্রাটের অবদান। মুঘল সম্রাটের অবদানগুলো আপনার নিরিবিলিতে পড়বেন, এটা তেমন হুমায়ুন এটা তেমন গুরুত্বপূর্ণ না। আকবর এটা সব থেকে ভিভিআই আমি দিব, এখানে আকবর এটা অনেক গুরুত্বপূর্ণ বহন করতেছে, অনেক তথ্য এখানে আছে। বৈরাম খাঁ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ আকবরের আমলে হচ্ছে, দিনী ইলা ধর্মের প্রসার ঘটাইছে আকবর, খুবই খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ রাখবেন। এবার আকবর কিন্তু শেষ হয় না এখন, আকবর দ্য গ্রেট, ঠিক আছে। রাজমহলের যুদ্ধ হয়েছে আকবরের সময়ে, জিজিয়া কর এটা অতটা দরকার নেই, কিন্তু বাংলা বর্ষপুঞ্জি এটা কিন্তু আকবরের মাধ্যমে প্রচলিত ঘটছে। সো এই তথ্যগুলো কিন্তু আসলেই খুবই খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আপনাদের অবশ্যই জানা থাকা দরকার আকবর সম্পর্কে। তাহলে আমরা বলতে পারি হুমায়ুন দরকার নাই, তবে বাবর হালকার উপর, আকবর সব থেকে বেশি আমরা করব। দরকার নাই তেমন একটা, জাহাঙ্গীর সাহেব। তারপরে শাহজাহান, এটাও আমাদের ভিভিআই, মমতাজ, শাহজাহানের ওয়াইফ মমতাজকে কেন্দ্র করে ওনার যে বিশেষ বিশেষ ঘটনা, এগুলো আমরা সবাই জানি, এগুলো আমরা হালকার উপর দিয়ে অবশ্যই পড়ব, ঠিক আছে। তারপরে প্রাচীন নাম, এই প্রাচীন নামগুলা এগুলা দেখেন 4 স্টার দিছে স্যার, আমিও তাহলে ভিভিআই এর উপর স্কোয়ার দিলাম। এগুলা পড়বেন, এগুলা মুখস্থ বিষয় যতটুকু মনে থাকে। চট্টগ্রাম বর্তমান পুরাতন নাম ইসলামাবাদ, নোয়াখালী পুরাতন নাম কি ভুলুয়া, কুষ্টিয়া পুরাতন নাম কি নদিয়া, দিনাজপুর পুরাতন নাম কি গন্ডোয়াল্যান্ড, মুজিবনগরের পুরাতন নাম কি বৈদ্যনাথ তলা, সোনাগাঁয়ের পুরাতন নাম কি সুবর্ণ। সো এইভাবে একটু পড়বেন, ভালো করে পড়ে যতটুকু মুখস্থ থাকে। এটার কাজ হচ্ছে বারবার আপনি REVISION রিভিশন, বারবার রিভিশনের মধ্যে থাকবেন, তাহলে দেখবেন এই জিনিসটা আপনার কিন্তু কি ক্লিয়ার হয়ে যাবে। তো পিএসসি এবং অন্যান্য MCQ অনেকগুলো আছে, MCQগুলো সলভ করবেন। এবং এরপরে মুঘল গেল, নবাব গেল, এইবার সিরাজউদ্দৌলা পতনের পর সরাসরি বাংলা ইংরেজি শাসনের সূচনা পর্ব এখান থেকে আমাদের আলহামদুলিল্লাহ শুরু হলো। আসেন এখান থেকে আমরা শুরু করি। ইংরেজরা বাংলায় আসলো, এই ঘটনা তো আমরা সবাই জানি। সো এইগুলো এত কমন যে আন্তর্জাতিক বিষয়গুলির মতো অত ডিপলি পড়া আসলে কোনোই দরকার নাই। প্রথমে ইংরেজ শাসকদের রূপ ধরে আসলে বণিকদের প্রথমে আগমন ঘটছে, বণিকরা বিভিন্ন নামে এখানে আগমন, আর না প্রথমে ইউরোপীয় বণিকদের আগমন ঘটছে, ইংরেজরা পরে আসছে। প্রথমে দেখছি বার্থোলোমিয়া দিয়াজ এবং ভাস্কো দা গামা, এই সকল বণিকরা এখানে আসছে। এই দেখেন এই সকল বণিকরা, এই যে পর্তুগিজ থেকে ভাস্কো দা গামা এইভাবে করে এইখানে আসছে। ছাড়া তো খুব সুন্দর করে একটা মানচিত্র দিয়েছে, এটা আফ্রিকা মহাদেশ, এটা ইউরোপ মহাদেশ, এটা এশিয়া মহাদেশ। এই যে এখানে ইউরোপের এখানে পর্তুগিজরা, এটা হচ্ছে স্পেন আর এটা হচ্ছে পর্তুগিজ। এই যে এইখান থেকে ওরা আসছে, আইসে এখানে এই যে কালিকটে এখানে তারা করছে, নামছে, কত সুন্দর করে গ্রাফ করে দিয়েছে। ইউরোপীয়গণ আগমনের একটা চিত্র স্যার দেখাইছে আমাদের। তারপরে এই যে আগমনী সময়কাল, একটু হালকার উপর দিয়ে সালগুলা পড়বেন, বেশি একটা গুরুত্বপূর্ণ না। তারপরে এখানে সাল রিলেটেড কিছু তথ্য দেওয়া আছে। এবার ইংরেজ, দ্য ইংলিশ অনাবৃষ্টি দুর্ভিক্ষ দেখা দেয়, যা 76 মনোনীত নামে পরিচিত। 1770 76 মনোনীত রবার্ট ক্লাইভ দ্বৈত শাসনের অবসান ঘটে। আর রেগুলেটরি অ্যাক্ট
সালে 10 সালা বন্দোবস্ত চালু হয়, চিরস্থায়ী বন্দোবস্ত পরিবর্তনের কোম্পানি শাসন অবসান এবং রানীর শাসন শুরু হয় 1858 সালে। তারপরে যে ফরাসি সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে, এটা আসলে গুরুত্বপূর্ণ একটা তথ্য ফরাসিরা। তো ইংরেজদের নিয়ে কনফিউশন দূর করা, এটা আসলে একটা গুরুত্বপূর্ণ, যেখানে এরকম দেখবেন অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন। ইংরেজ রিলেটেড কনফিউশন, সম্রাট আকবর, সম্রাট আওরঙ্গজেব, ইংরেজের প্রথম আসে আকবরের আমলে এবং তারপরে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে জাহাঙ্গীরের আমলে, তারপরে হরিপুরে বাংলায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন সম্রাট শাহজাহান। এইভাবে এই কনফিউশনগুলো কিন্তু আপনারা ইজিলি ক্লিয়ার করতে পারেন, সুন্দর করে লেখাই আছে, বুঝছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদ্যপ্রান্ত এখানে একটা বারোটা তুলে ধরছে, হাতে যদি সময় থাকে পড়তে পারেন, আমার নজরে তেমন গুরুত্বপূর্ণ না, তবে স্যার যেটাকে স্টার দিল আমি ওটাকে দাগ দিয়ে রাখলাম। তারপরে রিলেটেড পিএসসিতে বিভিন্ন প্রশ্ন আসছে, চাইলে এই প্রশ্নগুলো সলভ করতে পারেন। তো এই ছিল ইংরেজদের একটা চার্ট আর কি। ইংরেজদের চার্টের পর আমরা দেখতে পাচ্ছি ইংরেজি শাসনামল, ইংলিশ রুল। এবার ইংরেজ, এতক্ষণ আমরা পড়লাম ইংরেজদের মানে ইংরেজ বণিকরা কিভাবে বাংলায় আসছে তার একটা রোড ম্যাপ সম্পর্কে আমরা দেখলাম। এবার তারা এসে হুট করে শাসন শুরু করলো কিভাবে, সে সম্পর্কে আমরা ইনশাল্লাহ এখন চোখ বুলাবো। ইংরেজি শাসনামল, এখানে টুকটাক অনেক কিছুই বলছে। আসলে এখান থেকে আমাদের পড়াটা শুরু হয়। রবার্ট ক্লাইভ প্রথম সিরাজউদ্দৌলার সাথে আলীনগর সন্ধি স্বাক্ষর করে, যে এইখান থেকে আসলে শাসনের ভার শুরু হয় রবার্ট ক্লাইভ থেকে, ঠিক আছে। হেনরি ভ্যানসিটার বাংলা কৃষি পণ্যকে বাণিজ্যিকরণ করে। তারপরে এই যে রবার্ট ক্লাইভ, যেটা হচ্ছে সব থেকে ভিভিআই ইংরেজি, রবার্ট ক্লাইভ, সে এলাহাবাদ চুক্তি করে, দ্বৈত শাসন করে, বঙ্গদেশে মানচিত্র তৈরি করে এবং জন কার্টিয়ান 76 মন্বন্তরের সাক্ষী, ওয়ারেন হেস্টিং হচ্ছে আপনার দ্বৈত শাসনের অবসান ঘটায় এবং কলকাতাকে রাজধানী করেন। তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই আপনারা নীরবে নিভৃত্তে পড়ে পড়ে নিজের মেধাকে আরও শানিত করবেন ইনশাল্লাহ। বাংলার গভর্নর জেনারেল ও শাসনকাল, ওয়ারেন হেস্টিং ছিল বাংলার গভর্নর। তো ওয়ারেন হেস্টিং গভর্নর হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটা, এই বেঙ্গল গ্যাজেট কিন্তু ওনার দ্বারাই প্রকাশিত হয়, ভারতীয় সংবাদপত্র প্রথম বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিল কিন্তু উনি, ওয়ারেন হেস্টিং, ঠিক আছে। একসানা বন্দোবস্ত কি, এত সালে একসালা বন্দোবস্ত চালু করে, এটা তো দরকার নাই। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এমসিকিউ শুরু হয়ে গেছে। এরপরে বাংলা শেষ হইলো, এতক্ষণ তো আমরা বাংলা পড়তেছিলাম তাই না, বাংলা শেষ হইলো। এরপর যদি আমরা ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং, ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিল, গভর্নর জেনারেল, এটাই গুরুত্বপূর্ণ মোটামুটি, আর তেমন না। লর্ড ডালহৌসি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রথম টেলিগ্রাফ চালু করে, ডাক টিকিট চালু করে, ঠিক আছে। প্রথম রেল লাইন স্থাপন করছে লর্ড ডালহৌসি। সত্য বিলোপ নীতি, এটি সাম্রাজ্যবাদী নীতি, এটার দরকার নেই এতটুকু। লর্ড ক্যানিং ভারতের সর্বশেষ গভর্নর, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। লর্ড ক্যানিং ভারতের সর্বশেষ গভর্নর হিসেবে অবশ্যই গুরুত্ব বহন করছে। এরপর আমরা বলতে পারি লর্ড ক্যানিং 2 বার লিখছে, লর্ড ক্যানিং, আর এটা কি লর্ড ক্যানিং, হ্যাঁ 2 বার লিখছে, লর্ড ক্যানিং 2 বার লেখা হয়েছে। ভারতের প্রথম গভর্নর জেনারেল ভাইসরয়, এটা তো মনে হয় কোনো প্রিন্টিং মিস্টেক আছে, লর্ড ক্যানিং এবং লর্ড ক্যানিং, তাইলে লর্ড ক্যানিং এটা অন্যটা, এই লর্ড ক্যানিংটা হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রিন্টিং মিস্টেক আছে। ভারতের প্রথম গভর্নর জেনারেল ভাইসরয়, দুইটা একসাথে হয়েছে, ঠিক আছে। কলকাতা বিশ্ববিদ্যালয় উনি প্রতিষ্ঠা করছে। তারপরে কি ইন্ডিয়া কমিশন, পুলিশ প্রশাসন এবং কাগজি মুদ্রা, এই সবগুলা কিন্তু উনার দ্বারাই প্রচলিত আছে। বাজেট প্রণয়ন করছে উনি। তো এই লর্ড ক্যানিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফিগার, হ্যাঁ। অবশ্যই এগুলা মনোযোগ দিয়ে আপনারা বাসায় নীরবে নিবৃত্তে পড়ে যাবেন। লর্ড মেয়র, আর এগুলা আলোচনার মতো কিছু না বলে আমি মনে করি। ইংরেজি শাসন আমলে বাংলার প্রতিরোধ, ইংরেজি শাসন আমলের কিছু শাসক সম্পর্কে আমরা জানলাম এবং এবার তাদেরকে প্রতিরোধ করছে বাঙালিরা, কিভাবে প্রতিরোধ করছে। ভারতীয়রা তো করছে, এটা ভারতের জিকেতে পড়বে, কিন্তু আমরা তো বাঙালি, তো বাঙালিদের প্রতিরোধটাই কিন্তু আসলে আমাদের জানতে হবে, এই হচ্ছে বিষয়। আসেন আমরা বাঙালি প্রতিরোধ সম্পর্কে প্রথমে প্রতিরোধ গড়ে তুলছে ফকির সন্ন্যাসীরা। আপনারা ভিতরে পড়লে দেখবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা লাভের পর প্রথম যে আন্দোলন হয়েছিল ইতিহাসে, তা ফকির আন্দোলন, ফকির সন্ন্যাসী নামে পরিচিত। বিদ্রোহের কারণ এখানে দেওয়া আছে। তারপরে ফকিরদের নেতা ছিল মঞ্জুর শাহ, এই যে মঞ্জুর শাহ আপনারা দেখতে পাচ্ছেন, ফকিরদের নেতা মঞ্জুর শাহ। সন্ন্যাসীদের নেতা হচ্ছে ভবানী পাঠক, সন্ন্যাসীদের নেতা আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে এইভাবে আপনারা মোটামুটি এরা রংপুর, পশ্চিমবঙ্গ, রাজশাহী, ময়মনসিংহ, দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে এরা অ্যাটাক দিয়েছিল আসলে আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য ইংরেজদের হাতে। তারই একটা
চিত্র দেখছেন না যে ফকিরদের রাতে যে মঞ্জুষা মঞ্জু ফকির না, মঞ্জু ফকির কি পড়ছে, দাঁড়িয়ার পিছনে পুটলা, যাকগে। তো এই যে ফকিরদের আবাসস্থল রংপুর, কুষ্টিয়া, পশ্চিমবঙ্গ, ফরিদপুর, যশোর, পশ্চিমবঙ্গ 24 পরগনা, এদিক থেকে আসলে ফকিররা অ্যাটাক দেওয়া শুরু করে আর কি। ঠিক আছে, বাংলাদেশের মানচিত্র আসলে এটা হলে খুবই ভালো হইতো। বাংলাদেশে বিশাল মানচিত্র, কলকাতারা নিয়ে গেল। যাকগে, তো বিগত সালে কিছু প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা পড়বেন। তারপরে ফকিরদের আন্দোলনের পর কিন্তু নীল বিদ্রোহ শুরু হয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নীল বিদ্রোহকে ইন্ডিগো রিভলিউশন বলে। আর নীল বিদ্রোহর আদ্যপান্ত সবই তো জানেন, তাই না? নীল চাষিদের রায়ত বলতো নীলকর, ফরাসি নাগরিক লুই বোনার্ড হচ্ছেন প্রথম ইউরোপীয় নীলকর, নীলকুঠি, নীল ব্যবসা পরিচালনার জন্য কেন্দ্র, এগুলো তো সবই টুকটাক আপনারা জানেন, তাই না? এগুলো হালকার উপর দিয়ে অবশ্যই পড়বেন, জানেন দেখার বিস্তারিত পড়ানো লাগছে না আর কি, কারণ বাংলাদেশি বিষয়গুলো কে না জানে। নীল কমিশন কত সালে গঠিত হয়েছে, অবশ্যই নীল কমিশনটা ইম্পর্টেন্ট। কত সালে গঠিত হয়েছে, কমিশনের উদ্দেশ্য এতটুকু, নীল বিদ্রোহের সাথে জড়িত ব্যক্তিবর্গ, এইগুলো অবশ্যই পড়বেন। প্যারি সুন্দরী দেবী আর বিশ্বনাথ সর্দার, জেমস আর নওয়াব আব্দুল লতিফ, এই কয়েকটা 3টা নাম একটু পড়ে যাবেন। ঠিক আছে, নীল চাষের নামে জেলার নামকরণ হয়েছে নীলফামারী। নীল বিদ্রোহ নিয়ে নাটক ও গ্রন্থ নীল দর্পণ, এইটা একটু পড়বেন হালকার উপর দিয়ে। তারপরে তো পিএসসির কোশ্চেন শুরু হয়ে গেল। ওকে, তিতুমিরের সংগ্রাম, এবার তিতুমিরের যে বাঁশের কেল্লা, সেই তিতুমিরের সংগ্রাম আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা তিতুমিরের বাঁশের কেল্লা। তিতুমিরের সংগ্রাম জানে না এরকম কি কেউ আছে নাকি? তো তিতুমিরের সংগ্রাম রিলেটেড তথ্যগুলো পড়বেন, পড়লে আপনার নিজেদেরই ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। মোহাম্মদী আন্দোলনের নেতৃত্ব দেন, তা তিতুমির নেতৃত্ব পরিচালিত ওয়াহাবি আন্দোলন, বিভিন্ন আন্দোলনে কিন্তু তিতুমির সাহেব নেতৃত্ব দিয়েছেন, এবং পরবর্তীতে তিতুমিরের এই যে বাঁশের কেল্লার নেতৃত্ব। তো এই হচ্ছে তিতুমির সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এবং তিতুমিরের সৈন্য সংখ্যা ছিল কিন্তু 5000, নেহায়েত কম না। তো ঠিক আছে, তিতুমির সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা অবশ্যই জানলাম। এবার ফরায়েজি আন্দোলন, ফরায়েজি আন্দোলনটা কি, এটা একটু আমাদের জানতে হবে। দেখেন, ফরায়েজি আন্দোলন হচ্ছে 19 থেকে ভারতবর্ষের মুসলিম সমাজের সংস্কার আন্দোলনের জন্য ফরায়েজি আন্দোলন অন্যতম। তাইলে এতক্ষণ ইংরেজদের বিরুদ্ধে, প্রত্যেকটা আন্দোলন কিন্তু ইংরেজদের বিরুদ্ধে, আর এই আন্দোলনটি স্পেসিফিক্যালি মুসলিম সমাজ সংস্কারের ক্ষেত্রে এই আন্দোলনটা হয়েছে ফরায়েজি আন্দোলন। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা কনসেপ্ট মনে রাখবেন। আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল ফরিদপুর, আর আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিল হাজী শরীয়তুল্লাহ। এই 2টা তথ্য অবশ্যই আপনারা জেনে নেবেন। ফরায়েজি কোন শব্দ থেকে? ফরজ কাজ থেকে আসছে। তারপরে এগুলো একটু হালকার উপর দিয়ে দেখলেন, হয়ে গেল। পিএসসি এবং অন্যান্য আইসের প্রশ্ন এখানে দেওয়া আছে, হইল। তারপর ইংরেজি শাসনে বাংলার সমাজ সংস্কারক, এতক্ষণ ছিল বিদ্রোহীরা, এরা কিন্তু বিদ্রোহী ছিল। মানে বিদ্রোহী মানে কি? ফকিররা, তারপরে আপনার ওই যে তিতুমির, তারপরে এই যে ফরায়েজি আন্দোলন, এরা কিন্তু মানে অস্ত্র হাতে নিছে, সংগ্রাম করছে। কিন্তু এখন সংগ্রাম না, হচ্ছে সংস্কার, মানে উন্নত করছে। তো সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের কীর্তি জানি না এরকম কোনো বাঙালি সন্তান পৃথিবীতে থাকা উচিত না। রাজা রামমোহন রায়ের কীর্তি সবাই জানেন, এবং এটাকে আমি স্টার দিলাম। এবং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এখানে জানতে পারবেন। বিভিন্ন গ্রন্থ রচনা করছে, বিভিন্ন ভাষা পাণ্ডিত ছিল উনি, হ্যাঁ। তারপরে বিভিন্ন পত্রিকা রচনা করছেন। তবে এইগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অংশটা, সতীদাহ প্রথা, গঙ্গায় সন্তান বিসর্জন, বাল্য বিবাহ, এগুলো সব উনি উচ্ছেদ করছে। উপাধি হচ্ছে দিল্লি সম্রাট দ্বিতীয় আকবর। এই যে রাজা রামমোহন রায়ের উপাধি, যেটা দিল্লির আকবর দিয়েছে, রাজা রামমোহন রায়কে সামাজিক সংস্কার আন্দোলনে সহায়তা করেন লর্ড উইলিয়াম বেন্টিং, এটা একটু গুরুত্বপূর্ণ আছে। সম্রাট আকবর এবং আর কে? লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, তারপরে আরেক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এর সম্পর্কে সবাই জানেন, পড়ে নেবেন। হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে সবাই জানেন, মহসিন ট্রাস্ট, বিভিন্ন জিনিস আছে, পড়ে নেবেন একটু। নওয়াব আব্দুল লতিফ গুরুত্বপূর্ণ। খান বাহাদুর নওয়াব ব্রিটিশ সরকার কর্তৃক, হ্যাঁ, এগুলো একটু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো একটু অবশ্যই কী করবেন, হালকার উপর দিয়ে একটু পড়ে নেবেন, এতটুকুই। তো এরা হচ্ছে সমাজ সংস্কারক। তারপরে এখানে আপনার এমসিকিউ কিছু প্রশ্ন আছে। ইংরেজি শাসন আমলে বাংলা স্বাধিকার আন্দোলন মানে এখন আগে ছিল সংগ্রাম একক ব্যক্তি কর্তৃক, তারপরে সংস্কারক, আর এবার হচ্ছে স্বাধিকার আন্দোলন। আচ্ছা, আসেন দেখি কিছু স্বাধিকার আন্দোলন সম্পর্কে আমরা জানি। প্রথম স্বাধিকার আন্দোলন হচ্ছে সিপাহী বিপ্লব। এই যে এতক্ষণ বলতেছিলাম সিপাহী বিপ্লব অমুক ইংলিশ সিপাহী বিপ্লব দমন করছে, অমুক লর্ড সিপাহী বিপ্লব দমন করছে। এই সিপাহী বিপ্লবটা কি? সিপাহী রিভলিউশন
1857 সালের স্বাধীনতা সংগ্রাম, ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল। এইটাই হচ্ছে সিপাহী বিপ্লব। ইংরেজদেরকে দেশ থেকে হটিয়ে স্বাধীনতা সংগ্রামটাই ছিল সিপাহী বিপ্লব। মুক্তিযোদ্ধা যেমন পাকিস্তানের বিরুদ্ধে, সিপাহী বিপ্লব হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে। কনসেপ্ট একই, জাস্ট খালি পক্ষ আলাদা। বিদ্রোহ রাজনৈতিক কারণ ছিল, সামরিক কারণ ছিল। বিদ্রোহের আগুন প্রথম চলে ওঠে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। সিপাহী মঙ্গল পাণ্ডে, যে মঙ্গল পাণ্ডে, সিপাহী বিদ্রোহ হচ্ছে মঙ্গল পাণ্ডে। সিপাহী মঙ্গল পাণ্ডে কার্তুজ ব্যবহারে অস্বীকৃতি জানায় ঊর্ধ্বতন কর্মকর্তাকে আক্রমণ করে। এর ফলে মঙ্গল পাণ্ডেকে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এখান থেকে আসলে সিপাহী বিপ্লবটা শুরু হয়। সিপাহী বিপ্লব দেখতে পাচ্ছেন যে ভারতের ব্যারাকপুরে, মানে আমাদের প্রায় বাংলাদেশি এলাকায় এদিক দিয়ে ব্যারাকপুর এবং এই যে বাংলাদেশি এলাকায় এদিক দিয়ে আসলে সিপাহী বিপ্লবটা বেশি হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা ব্যারাকপুরটা এইদিকে। ওকে, প্রথম সিপাহী বিপ্লবের স্থান ব্যারাকপুর এবং বিদ্রোহের আনুষ্ঠানিকতা শুরু হয় মিরাটে। তাহলে এটা হচ্ছে মিরাট আর এটা হচ্ছে ব্যারাকপুর। ঠিক আছে, বুঝলেন সবাই? এবং কোন মুঘল সিপাহী বিপ্লবের ইদান করেন? দ্বিতীয় বাহাদুর শাহ। এটা একটা বিষয় ছিল। তারপরে শেষ পর্যন্ত এই সিপাহী বিপ্লব ব্যর্থই হয়। মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসিত হন আর নির্যাতনের পর ঢাকার বাহাদুর শাহ পার্কে ঝুলিয়ে রাখা হয় বিদ্রোহী সৈনিকদের লাশ। সিপাহী বিপ্লব ব্যর্থ হয়, ঠিক আছে, কিন্তু হালারা তো ভাগতে বাধ্য হয়েছে। তারপরে বাহাদুর শাহ পার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, পড়বেন ইনশাল্লাহ। তারপরে যে এমসিকিউ আছে এমসিকিউগুলো পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত পড়লাম। এই পর্যন্ত পড়ার পর এইবার আমাদের পরবর্তী অংশ বঙ্গভঙ্গ থেকে দেশ বিভক্তি। তাইলে সিপাহী বিপ্লব হইলো, এবার বঙ্গভঙ্গ থেকে দেশ বিভক্তি শুরু হইলো। বঙ্গভঙ্গ 1905। 1945 আমরা জানি দেশ বিভক্তি হয়। তবে 1945 সালের আগ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। বঙ্গভঙ্গ থেকে দেশ বিভক্তি, তাহলে এখানে বিভেদ শাসন নীতি অনুসরণ করে 1905 সালে 16 অক্টোবর ভারতের তৎকালীন বড় লর্ড জর্জ নাথালিয়েন কার্জন বাংলা প্রেসিডেন্সি ভাগ করে দুটি প্রদেশ গঠন করে। ইতিহাসে এটি বঙ্গভঙ্গ নামে পরিচিত। বঙ্গভঙ্গের এই বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বেন। তারপরে এখানে বিভিন্ন সাল রিলেটেড বঙ্গভঙ্গের কিছু স্পেসিফিক ঘটনা দেওয়া আছে, যেগুলো গুরুত্বপূর্ণ, ওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা পড়বেন ইনশাল্লাহ। তারপরে বঙ্গভঙ্গের ফলে কোন কোন এলাকা কিভাবে দ্বিখণ্ডিত হয়েছে, এই দেখেন বঙ্গভঙ্গের একটা মানচিত্র। বাংলা এই সাইডে ছিল পশ্চিম দিকে, আর ভারতের এই 7 সিস্টারটা এই সাইডে ছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে বঙ্গভঙ্গের একটা সাময়িক একটা চিত্র, যেটা আমাদের স্যার কষ্ট করে মানচিত্র এখানে উল্লেখ করে দিয়েছে, বাংলাদেশ প্রদেশ এবং পূর্ব বাংলা ও আসামের প্রদেশ। তো এই ছিল বঙ্গভঙ্গের একটা সার্বিক ছবি। তারপরে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। বঙ্গভঙ্গ মূল পরিকল্পনাকারী, বঙ্গভঙ্গের পক্ষে কারা ছিল, বঙ্গভঙ্গের বিরুদ্ধে কারা ছিল, বঙ্গভঙ্গের জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেছে কে, এগুলো হালকার উপর দিয়ে বঙ্গভঙ্গের ফলাফল হালকার উপর দিয়ে পড়বেন। তাহলে আমরা সিপাহী বিপ্লবের পর দ্বিতীয় যে বিপ্লবটা আমরা দেখলাম সেটা হচ্ছে বঙ্গভঙ্গের কাহিনী। এরপর তৃতীয় যে বিপ্লবটা আমরা দেখবো সেটা হচ্ছে স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন ঠিক বঙ্গভঙ্গের চলাকালীন বা বঙ্গভঙ্গের পরপরই হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন। এটাই হচ্ছে স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনের মূল মোটো কি? ব্রিটিশ বিরোধী আন্দোলন। আপনার হচ্ছে বয়কট আন্দোলন। যাকে বাংলা নারীরা তাদের রান্নাঘর থেকে বের হয়ে আন্দোলনে যোগ দিয়েছে 1905 সালে, এবং সেটা স্বদেশী আন্দোলনের মাধ্যমে। এই তথ্যটা ছিল খুবই 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 চাঞ্চল্যকর একটা তথ্য স্বদেশী আন্দোলন সম্পর্কে। তারপরে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা। এই নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার জাস্ট খালি সালটা পড়বেন। দেখেন সালটা এত গুরুত্বপূর্ণ যে হেডিংয়ের সাথে সালটা দিয়ে দিচ্ছে, বুঝছেন? সো এছাড়া আর কিছু তেমন পড়ার দরকার নাই। তারপরে এমসিকিউ আছে। তারপরে বঙ্গভঙ্গ, সিপাহী বিপ্লবের পরে বঙ্গভঙ্গের পরে কি পড়লাম আমরা জানো? স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনের পরে নিখিল ভারত মুসলিম লীগের আন্দোলন, যা 1906 সালে। এবং তারপরে আমরা বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলন, মানে সশস্ত্র বিপ্লব, মানে অস্ত্র নিয়ে বিপ্লব করছে ক্ষুদিরাম, সূর্যকুমার সেন, মানে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদেদার, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। ক্ষুদিরাম হচ্ছে ব্রিটিশ বিরোধী সর্বকনিষ্ঠ বিপ্লবী। সূর্য সেন তো খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক মাস্টারদা, উমাতারা ইংরেজি উচ্চ বিদ্যালয় ও ন্যাশনাল ইনস্টিটিউটের শিক্ষক মাস্টারদা, অম্বিকা চক্রবর্তী, অনুরূপ সেন ও নাগেন সেন সহায়তা চট্টগ্রামকে ব্রিটিশ শাসনমুক্ত করার জন্য গঠন করেন চট্টগ্রাম বিপ্লবী বাহিনী, এবং যা পরে আত্মঘাতী বাহিনী চিটাগাং রিপাবলিক আর্মি হিসেবে পরিচিত হয়। তাহলে দেখা গেল এরা একটা শিক্ষক মহলরা প্রয়োজনে এরকম আত্মঘাতী হতে পারে, সেটা কিন্তু মাস্টারদা সূর্য সেন, মানে ব্রিটিশ আমল থেকে কিন্তু আমরা জিনিসটা জানতে পারি আর কি। তো খুবই গুরুত্বপূর্ণ
তথ্য, যেটা গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই শিখে ফেলবেন। চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন এবং ফাঁসি কার্যকর কখন হয়েছে? প্রীতিলতা ওয়াজেদ্দার মাসাদার সুতো সেনের ছাত্রী এবং সহযোদ্ধা ছিলেন, মানে টিচার ছাত্রীকে তার সহযোদ্ধা বানিয়ে একসাথে তারা যুদ্ধ করছে। এবং লীলা নাগের দীপালি সংঘে অন্তর্ভুক্ত স্ত্রী সংঘের সদস্য ছিলেন। ওটা তো দরকার নেই। প্রীতিলতা সেন কিন্তু দেখেন কি এটা আত্মঘাতী করছে, যে এইখানে পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের জন্য তাকে মনোনীত করা হয় এবং সেখানে সে কিন্তু আত্মহত্যা করে, মানে গ্রেনেড বিস্ফোরণ বা সামহাটা পটাশিয়াম, এই যে পটাশিয়াম সানাইড খেয়ে আত্মহত্যা করে নিজের জীবন দিয়ে ওইখানে একটা যুদ্ধটাকে সে এক্সিকিউট করে। সো প্রীতিলতা সেনের জন্য এটা গুরুত্বপূর্ণ। সে মাসাদার সুতো সেনের ছাত্রী এবং নিজের জীবন দিয়ে সে তার যুদ্ধকে করছে, আঞ্জাম দিছে, ফলাফল দিছে আর কি। তো এটা গুরুত্বপূর্ণ ছিল প্রীতিলতা সেনের বিষয়ে। তারপরে বঙ্গভঙ্গ পরবর্তী রাজনীতি, তাহলে তো বঙ্গভঙ্গ হয়ে গেল। এবার বঙ্গভঙ্গ পরবর্তী রাজনীতি 1911 থেকে 1935, লখনৌ চুক্তি, খিলাফত আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক ফিগার এখানে আছে। অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলনটা হচ্ছে এগুলোর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ। অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলনের এখানে অসহযোগ আন্দোলন কি? হিন্দু মুসলিম ঐক্য চুক্তির কারণে মুসলমানদের খেলাফত আন্দোলনকে হিন্দুদের সমর্থন দেওয়ার জন্য খেলাফত আন্দোলনের বিকল্প আন্দোলনের প্রয়োজনীয়তা অনুভব হয়। এত সালে রাওলাটায় নওজমিদার হত্যাকাণ্ডের কারণে হিন্দুরা খেলাফত আন্দোলনকে সমর্থন করে অসহযোগ আন্দোলনের ডাক দেয়। তাহলে মুসলমানরা খেলাফত আন্দোলন ডাক দিছে আর হিন্দুরা ডাক দিছে অসহযোগ আন্দোলনের। তো সুন্দর একটা কনসেপ্ট ছিল এটা, অসহযোগ আন্দোলন গুরুত্বপূর্ণ। আর শালীর তথ্যগুলো তো অবশ্যই পড়বেন, কোনোভাবেই বাদ দেওয়ার সুযোগ নাই। ওকে, তো এরপরে দেখা যাচ্ছে, তো এরপরে আস্তে আস্তে 35-এর পর 1945 চলে আসে, আস্তে আস্তে দেশ বিভক্তি শুরু হয়। তো দেশ বিভক্তির শুরু হওয়া মানে হচ্ছে পাকিস্তানি আমলে বাংলাদেশ, দেশটা দুই ভাগে হয়ে গেল। এটা হচ্ছে এই দেশ, মাঝখানে হচ্ছে ইন্ডিয়া, আর এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, এটা হচ্ছে পূর্ব পাকিস্তান। আমরা পূর্ব পাকিস্তান আর ওই পশ্চিম পাকিস্তান, মুসলমান মিলে, আর মাঝখানে ইন্ডিয়া হিন্দু মিলে রয়ে গেল। এই ছিল মোটামুটি আপনার বিষয় পাকিস্তানি আমলে বাংলাদেশ। মানে এখন দেশ ভাগের পর বাংলা বিভক্তি 1947 সালে হয়েছে। অখণ্ড বাংলা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মুসলিম লীগ ভারত বিভক্তির পক্ষে এবং বাংলা বিভক্তির বিপক্ষে ছিল। তো কার পজিশন কি এটা এখানে ক্লিয়ার করা হয়েছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সচিব, সেনা অফিসার, এগুলার একটা সমীকরণ এখানে দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রথম সরকার কে ছিল, তার বিভিন্ন সরকার, প্রথম গভর্নর, প্রথম প্রধানমন্ত্রী, পুরো মুখ্যমন্ত্রী, বাংলার গভর্নর। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট। অবশ্যই গুরুত্ব সহকারে এগুলো পড়ার অনুরোধ রইল আপনাদের কাছে। এবং তারপরে এমসিকিউগুলো পড়বেন। পাকিস্তান পূর্ব ভাষা বিতর্ক, এটা এতটা দরকার নাই। আন্দোলনের সূচনা 1947 সাল থেকে উর্দু হয় পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই যে এখান থেকে শুরু হয় উর্দু রাষ্ট্রভাষা, জুলাই, এগুলো তো সবই জানেন। এই সালগুলার কি পড়াবো, এগুলো সবই জানেন। কোথায় তমুদ্দুন মজলিস সম্পর্কে আশা করি জানেন। শিক্ষা সমান উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত হয়েছে। তমুদ্দুন মজলিস একটা সাংস্কৃতিক একটা সংগঠন। সেখানে এই সংগঠনটা আসলে সবার আগে উর্দুকে রাষ্ট্রভাষা করব না, এই বিরুদ্ধে সবার আগে আওয়াজ তুলে তমুদ্দুন মজলিস। ঠিক আছে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সে বিখ্যাত বক্তব্য, আমরা হিন্দু মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য হচ্ছে আমরা বাঙালি। হ্যাঁ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ থেকে ঢাবির ছাত্ররা সর্বপ্রথম বাংলাদেশকে প্রথম পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে দাবি করেছে। এবং মজলিসের যে একটা খসড়া পত্র ছিল সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। স্যার কষ্ট করে এটা আমাদের জন্য বইতে উল্লেখ করে দিয়েছে। তো এই ছিল মোটামুটি দেশ বিভক্তির পর ভাষা নিয়ে যে সমস্যা তৈরি হয় তারই একটা প্রমাণ দলিল বা তারই একটা আলোচনা ছিল এই পর্যায়ে। এই রিলেটেড কিছু এমসিকিউ এখানে দেওয়া আছে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রথম, দ্বিতীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদলীয়। তো এগুলো একটু আহ্বায়ক কারা, সাল রিলেটেড, এগুলো একটু পড়ে ফেলবেন। তারপর উর্দুকে রাষ্ট্রভাষার ঘোষণা, বিভিন্ন সালে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা কে কখন দিয়েছে, এই বক্সটা অবশ্যই পড়ে ফেলবেন। বাংলাকে তাহলে রাষ্ট্রভাষা করার ঘোষণা কোন সালে কে কখন দিয়েছে পড়ে ফেলবেন। তারপরে ভাষা আন্দোলন শুরু হলো 1948 সাল থেকে। ভাষা আন্দোলন শুরু হইল সাল ভিত্তিক এই বিষয়টা আপনারা হালকার উপর দিয়ে একটু পড়ে ফেলবেন। পড়ার পর তারপরে দেখতেছেন এখানে যে এমসিকিউ শুরু হয়ে গেল। তো খুবই সুন্দর করে কিন্তু বইটা আসলে সাজানো হয়েছে এবং আমরা তাই পড়তেছি। ভাষা আন্দোলনের প্রথম সূচনা হইল 1947 সাল থেকে। তারপরে কারা আসলে পাকিস্তান উর্দুকে রাষ্ট্রভাষা করার
করার পক্ষে সে সম্পর্কে আমরা জানলাম, কারা কারা বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে সে সম্পর্কে আমরা একটু দেখলাম, আর ভাষা আন্দোলনের সাথে কারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল সেই জিনিসটা সম্পর্কেও কিন্তু এখানে একটু আলোচনা হইল। ওকে, তারপরে ভাষা শহীদদের পরিচয়, তারপরে ভাষা আন্দোলন হইলো 52-এর ভাষা আন্দোলন। 52-এর ভাষা আন্দোলনের পর দেখেন যে 52 সাল চলে আসছে। 52-এর ভাষা আন্দোলনের পর কারা কারা মারা গেছে? বকর, জব্বর, উদ্দিন, রফিক, সালাম, বরকত, রফিক ও সালাম, বরকত, রফিক, জব্বার, এই সবারই এখানে তথ্যগুলা দেওয়া আছে, সবারই কিন্তু এখানে তথ্যগুলো এবং বিশেষত্ব সব বিষয়গুলো দেওয়া আছে। নিচেরগুলো অতটা ইম্পর্টেন্ট না, পড়ার দরকার নাই, তবে এখানে সব তথ্য এবং বিষয়গুলোই কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, এমসিকিউগুলো সলভ করতে পারেন। তারপরে এই যে শহীদ মিনার, কখন কোন শহীদ মিনার নির্মাণ হয়েছে, ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনার হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলে, যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই শহীদের উচ্চতা, হাতে লেখা কী ছিল, এই ডিজাইনার কে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে কেন্দ্রীয় শহীদ মিনার সম্পর্কে তথ্য দেওয়া আছে, একটু পড়ে নেবেন। শহীদ মিনার উদ্বোধক কে, কখন শহীদ মিনার উদ্বোধন করেছে, এগুলা গুরুত্বপূর্ণ আছে। হালকা নির্মিত ভাষা আন্দোলনের স্মরণে নির্মিত শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, হ্যাঁ সর্বোচ্চ শহীদ মিনার, এই দুইটা একটু ভালো করে দেখবেন। ভাষা শহীদের স্মরণে নির্মিত ভাস্কর্যগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি হাইলাইট করে রাখছি, পড়বেন অবশ্যই। এবং দেশের বাহিরে শহীদ মিনার, এটা অতটা গুরুত্বপূর্ণ না। 21-এর জাদুঘর এবং উল্লেখযোগ্য ভাড়া সৈনিকগণ, এগুলো হালকার উপর দিয়ে একটু দেখবেন, তারপরে কোশ্চেন সলভ করবেন ইনশাল্লাহ। তো এই ছিল গুরুত্বপূর্ণ, আরও কিছু তথ্য আছে, পড়বেন। তারপরে ভাষা আন্দোলনের পর শহীদ মিনার, এবং আমরা শহীদ মিনার সম্পর্কে পড়লাম, ভাস্কর্য সম্পর্কে পড়লাম, সৈনিক সম্পর্কে পড়লাম। তারপরে এগুলার পর আস্তে ধীরে প্রাদেশিক নির্বাচন এবং যুক্ত ফ্রন্টের সরকার গঠন এখানে শুরু হয়ে গেল আমাদের অংশটা। যুক্তফ্রন্ট কী জিনিস? 1954 সালে প্রাদেশিক নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে দেখেন, ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে বিরোধী দলগুলোর রাজনৈতিক জোটটা হচ্ছে যুক্তফ্রন্ট। মুসলিম লীগ, পাকিস্তানের মুসলিম লীগের বিরুদ্ধে প্রাদেশিক নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে বিরোধী দলের জোটটা হচ্ছে যুক্তফ্রন্ট। গঠনের মূলদতা, প্রধান বিরোধী দল আওয়ামী মুসলিম লীগ। তাহলে মুসলিম লীগ ছিল পাকিস্তানের, আমাদেরটা ছিল আওয়ামী মুসলিম লীগ, মানে যে হাসিনা গো দল আর কি। তবে এখানে আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে, এগুলো হালকার উপর দিয়ে পড়ে নেবেন ইনশাল্লাহ। ওকে, তারপর আমি দেখতেছি এখানে আমাদের সেই বিখ্যাত আইয়ুব খানের সামরিক শাসনের বর্ণনা দেওয়া আছে, সাল ভিত্তিক এই তথ্য। আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র 1959 সালে, বেসিক ডেমোক্রেসি, আইয়ুব খান মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করছে এত সালে। এগুলো খুবই ইন্টারেস্টিং, নিজেরা পড়লেই বুঝতে পারবেন। এবং তারপরে দেখতেছেন আপনারা এখানে এমসিকিউ দেওয়া আছে, মানে আইয়ুব খান এটার তথ্য দেওয়ার পর এমসিকিউ দেওয়া আছে। ফাইন। তারপরে কি? কাকমারি সম্মেলন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাকমারি সম্মেলনের সভাপতি ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এখন যেহেতু বঙ্গবন্ধুর আমল শেষ আমাদের দেশ থেকে, সেই ভাসানী টাসানি এদেরকে ক্ষেত্রে কিন্তু অনেক আলোকপাত করা হবে। সো এইগুলো একটু ভালো করে অবশ্যই পড়বেন। কাকমারির তোরণটা টাঙ্গাইল থেকে সন্তোষের কাকমারি পর্যন্ত অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছিল, এই হিস্ট্রিটা একটু পড়বেন। এই হচ্ছে বিষয়। ন্যাপ গঠন, ন্যাপ কিন্তু সে আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কর্তৃক এই ন্যাপটা গঠিত হয়েছে, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন। আর এই ন্যাবের হচ্ছে প্রধান হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তো তার ছবিতে একটা থাকবেই। তো খান ভাসানী হচ্ছে মজলুম জননেতা, তার কর্মজীবন, তার কারাবরণ, তার রাজনৈতিক দল, প্রথম রাজনৈতিক দল ছিল কংগ্রেস। ভাসানী উপাধি কীভাবে আসলো, ভাসানী মৌলানা কীভাবে আসলো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ তার জীবনে, অবশ্যই পড়বেন। ফারাক্কা লং মার্চ পড়বেন, ফারাক্কা বাদ নিয়ে লং মার্চটা তৈরি হয়েছে, আমরা আন্তর্জাতিক অধ্যায় এটা পড়েছিলাম। এই হচ্ছে বিষয়। তারপরে এই মৌলানা ভাসানী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী রিলেটেড যে ন্যাপ এবং কাকমারি সম্মেলন এবং তার যে জীবনী, তো সেই রিলেটেড কিছু এমসিকিউ এখানে আছে, সেগুলো ইনশাল্লাহ পড়বেন। তারপরে আস্তে আস্তে শুরু হলো 66-এর 6 দফা। এগুলো তো আমরা সবাই জানি, 6 দফার খসড়া প্রস্তুতকারী হচ্ছে রুহুল কুদ্দুস, খুবই গুরুত্বপূর্ণ। এবং 6 দফার প্রথম শহীদ হচ্ছে মনু মিয়া, খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে আছে, আপনারা পড়ে নেবেন। আমরা দেখলাম যে প্রথম খসড়া প্রস্তুতকারী এবং প্রথম শহীদের চিত্র 6 দফার। 6 দফা কর্মসূচি ঘটনা প্রবাহ, তো মোটামুটি ঘটনা প্রবাহ হচ্ছে এই যে 66 সালের 5 ফেব্রুয়ারি, 23 মার্চ, জুন,
আবার মার্চ, তাহলে এই পর্যন্ত পড়বেন আর কি ঘটনা প্রবাহ। তাহলে সালভিত্তিক ঘটনা প্রবাহ পড়তে আপনাদের আশা করি খারাপ লাগবে না। এই পর্যন্ত পড়বেন, ওকে। তারপরে দফাভুক্ত আমরা সবাই জানি 6 দফার প্রথম দফায় কী ছিল, লাহোরের প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা। দ্বিতীয়টা কী ছিল, ফেডারেল সরকারের হাতে থাকবে দেশ রক্ষা পররাষ্ট্র। তৃতীয়টা কী ছিল, মুদ্রা সংক্রান্ত বিষয় ছিল। আর চতুর্থটা কী ছিল, সকল প্রকার ট্যাক্স খাজনা এগুলা আঞ্চলিক সরকারের হাতে ক্ষমতা থাকবে। পঞ্চমটা কী ছিল, বৈদেশিক বাণিজ্য বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ থাকবে প্রাদেশিক সরকারের হাতে। ষষ্ঠটা কী ছিল, প্যারা মিলিশিয়া বাহিনী গঠন, মানে পূর্ব পাকিস্তানি মিলিশিয়া বা প্যারা মিলিশিয়া বা রক্ষা বাহিনী গঠনের সুপারিশ। এটা তো জীবনে কেউ মানবে না। একটা জায়গায় যদি আমি কোনো বাহিনী দিয়ে দিই তাহলে সে জায়গার অধিকার তো আর মানে মূল জায়গার থাকে না, তাই না? তো এটা কেউ মানবে না। তো এরকম 6 দফা ছিল, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এগুলা। 6 দফা দিবস এখানে আলহামদুলিল্লাহ দেওয়া আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো অবশ্যই আপনারা পড়বেন। তারপরে 6 দফা 66 এর পর 68 সালের ঘটনা আছে আগরতলা ষড়যন্ত্র মামলা। এটার বিষয়ে আমি আর কি বলতে পারি ভাই, খুবই 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 অত্যাশ্চর্য এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। দেখেন তো 1963 সালে শেখ মুজিবের গোপনে ত্রিপুরা গমন করে, সেখানে ত্রিপুরা দেখেন এখন কিন্তু তার বই পুস্তকে বঙ্গবন্ধু কথাটা লেখে না। শেখ মুজিব গোপনে ত্রিপুরা গমন করে, সেখানে ত্রিপুরা রাজধানী আগরতলায় তৎকালীন কংগ্রেস নেতা পরবর্তীতে মুখ্যমন্ত্রী শশীচন্দ্র লালের সাথে বৈঠক করেন। আইয়ুব খান সরকার 6 দফা আন্দোলনকে নস্যাৎ করার জন্য এত সালে 35 জনকে আসামি করে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে, ইতিহাসে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। তাহলে এখান থেকে বোঝা গেল যে আইয়ুব খান যে ষড়যন্ত্র মামলা, মিথ্যা ষড়যন্ত্র মামলা করেছে, সেটা আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে পরিচিত। তো এখানে প্রধান আসামি ছিল শেখ মুজিবুর রহমান, দ্বিতীয় আসামি ছিল কমান্ডার মোয়াজ্জেম হোসেন, হচ্ছে আগরতলা পরিকল্পনাকারী। তাহলে এই দুইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 17 নং আসামি, এগুলা তেমন গুরুত্বপূর্ণ না, হালকার উপর দিয়ে পড়বেন এবং এমসিকিউ তো অবশ্যই পড়বেন। তারপরে 69-এর গণ অভ্যুত্থান, তাহলে 66-এর পর আপনার 68-এর আগরতলা মামলা, 68-এর আগরতলা মামলার পর 69-এর গণ অভ্যুত্থান, খুবই খুবই গুরুত্বপূর্ণ এই টার্মটা। 69-এর গণ অভ্যুত্থানে কোন সময় কী ঘটনা ঘটছে সাল ভিত্তিক কিন্তু দেওয়া আছে। আর আমাদের যেমন জুলাই রিভলিউশনে আবু সাইদের ছবি আসছে, 69-এর গণ অভ্যুত্থানে ছোট বাচ্চার ছবি আসছে। তো এইগুলাই হচ্ছে আসলে খুবই মানে ঐতিহাসিক ফটোগ্রাফি যেগুলোকে আমরা বলি 69-এর গণ অভ্যুত্থান। তো সেই গণ অভ্যুত্থানের একটা ছবিও কিন্তু আপনারা দেখতে পাইলেন। সর্বকালীন ছাত্র সংগ্রাম পরিষদ, গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ, আশা করি তেমন পড়ার দরকার নাই। তবে এখানে আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান এবং মতিউর রহমান মল্লিক এবং সার্জেন্ট জহুরুল হক কর্মীটোলা সেনা পাহারায় বন্দি নিবাসে হাবিলদার মঞ্জু শাহ গুলি করে হত্যা করছে। যাকে গণ অভ্যুত্থানে প্রথম শহীদ হয়েছে। তো এগুলো টুকটাক তথ্য, না পড়লে জাহামুরি কোনো ক্ষতি হবে তা না। মেইন বিষয়গুলো অবশ্যই আপনারা পড়বেন, যেগুলো পড়াচ্ছি, যেগুলো দাগ দিচ্ছি, এটা আশা করি তেমন একটা গুরুত্বপূর্ণ হবে না। তারপরে আপনার 69-এর গণ অভ্যুত্থানের পর 71-এর যে অসহযোগ আন্দোলন, এই যে 71 চলে আসছে, মুক্তিযুদ্ধ চলে আসছে, এখন 71-এর অসহযোগ আন্দোলন দিয়ে শুরু হচ্ছে। 71-এর অসহযোগ আন্দোলন, প্রথমে আন্দোলন হচ্ছে 2 মার্চ 71 থেকে 25 মার্চ 1971, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। 71 সালে মার্চ মাসের ঘটনা বলি, এখানে একদম সুন্দর করে তারিখ অনুযায়ী দিয়ে আছে। জাতীয় পতাকা উত্তোলন করা আছে 2 মার্চে, খুবই গুরুত্বপূর্ণ এই সেগমেন্টটা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে স্বাধীনতার ইশতেহার 3 মার্চে, তাহলে 2 মার্চে কী হয়েছে, জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। 3 মার্চে কী হয়েছে, স্বাধীনতার ইশতেহার হয়েছে, ঠিক আছে। তারপরে 4 মার্চে কি ঢাকা টেলিভিশন নামে সম্প্রচারে, 4 মার্চে টেলিভিশন সম্প্রচারের কাহিনী ঘটছে। 6 মার্চে কি হয়েছে, টিকা খান পূর্ব পাকিস্তানের গভর্নর হন। 6 মার্চে টিকা খান গভর্নর হয়েছে। 7 মার্চে কি হয়েছে, ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। 9 মার্চে স্বাধীন বাংলাদেশে ঘোষণাপত্র প্রস্তাবের অনুমোদন পায় 9 মার্চে। 12 মার্চে জাতীয় ফুল শাপলা, ওই যে শিল্পী, এটা খুবই গুরুত্বপূর্ণ। 12 মার্চে যে ঘটনাটা, শিল্পী কামরুল হোসেন ঘোষণা করেন গ্রাম বাংলা খাল বিলে ভাসমান শাপলা ফুলই হবে জাতীয় ফুলের প্রতীক। 13 মার্চে শিল্পী জয়নুল আবেদিন পাকিস্তান সরকার কর্তৃক প্রদত্ত সকল প্রকার সম্মাননা ফিরিয়ে দিছে। এটা মোটামুটি একটা ভালো, তবে এমসিকিউর জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। তবে এভাবে বিভিন্ন সাল ভিত্তিক এখানে সাজানো আছে। 19 মার্চে কী হয়েছে, মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি স্টার না দিয়ে থাকতে পারলাম না। গাজীপুরে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে বীর সেনা ও জনতারা এরা প্রথম মুক্তিযুদ্ধের জন্য সশস্ত্র বিদ্রোহ করে, বাংলাদেশের মুক্তিযোদ্ধার জন্য, বুঝছেন।
তারপরে এই তো মোটামুটি বিভিন্ন সাল দেওয়া আছে, আর 25শে মার্চ হচ্ছে কালো রাত্রি। তাহলে একদম দেখেন সিরিয়ালি একদম 1 মার্চ থেকে শুরু করে একদম 25শে মার্চ পর্যন্ত কী ঘটনা ঘটলো সব সিরিয়ালি দেওয়া আছে, উল্লেখযোগ্য ঘটনাগুলো মার্ক করা আছে, অবশ্যই পড়ে ফেলবেন ইনশাল্লাহ। তারপরে এমসিকিউ চললো। তারপরে মুক্তিযুদ্ধকালীন অপারেশন, মুক্তি সরি মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন অপারেশনের নাম দেওয়া আছে। লারকানা ষড়যন্ত্র অপারেশন, সার্চলাইট, জানেনই তো সবাই অপারেশন সার্চলাইট, অপারেশন ব্লিটস গুরুত্বপূর্ণ অপারেশন সার্চলাইট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি স্টার না দিয়ে থাকতে পারলাম না। এদেশের মানুষ চেন আছে, এদেশের মাটি, ওই যে 25শে মার্চ গণহত্যার সময় এই টিক্কা খান কিন্তু এই কথাটা বলছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অপারেশন জ্যাকপট হচ্ছে বঙ্গোপসাগরকে শত্রুমুক্ত করতে 10 নং সেক্টরের নৌবাহিনীর সদস্যরা যে অভিযান পরিচালনা করে, এটা বাঙালিদের অভিযান ছিল। হ্যাঁ, আর অপারেশন সার্চলাইট ছিল পাকিস্তানিদের, ইয়ারের অপারেশন জ্যাকপট ছিল বাংলাদের, এটা বঙ্গোপসাগরকে মুক্ত করা অপারেশন। তারপর অপারেশন কিলো ফাইট, অপারেশন চেঙ্গিস খান, পাকিস্তান ভারতের ওপর যে বিমান হামলা করে তার সাংকেতিক নাম ছিল অপারেশন চেঙ্গিস খান, বুঝছেন। পাকিস্তান ভারতের উপর বিমান হামলা করেছে অপারেশন ক্যাকটাস লিলি হচ্ছে 9 ডিসেম্বর ভারতীয় বিমান বাহিনী যে অপারেশন করে এটাকে অপারেশন ক্যাকটাস লিলি বলা হয়। অপারেশন ক্লোজ ডোর, মুক্তিযুদ্ধের সময় সারা দেশে মানুষের কাছে যে অবৈধ অস্ত্র ছিল তা জমা নেওয়ার জন্য যে অভিযান পরিচালিত হয় তা অপারেশন ক্লোজ ডোর নামে পরিচিত। সুন্দর সুন্দর কিছু অপারেশন সম্পর্কে আমরা জানলাম। তারপরে এর এমসিকিউ শুরু হয়ে যাচ্ছে। তারপর অস্থায়ী বা প্রবাহী সরকার গঠন। তারপরে এই অপারেশন মুক্তিযুদ্ধ চলাকালীন পুরা 9 মাসেই এই নানাবিধ অপারেশন গঠিত হয়েছে। তবে আমরা ছিলাম কই, আমরা ছিলাম তো আপনার মার্চ মাসের পরে এপ্রিল মাসে কি হয়, এপ্রিল মাসের দিকে অস্থায়ী বা প্রবাসী সরকার গঠিত হয়। এগুলা দেখতে পাচ্ছেন আপনারা মেহেরপুরে, এই যে মেহেরপুরের ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলার আরামবাগে অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয়েছে। তো এইটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এখানে এই দেখেন এপ্রিল মাসে আমি যেটা বলছিলাম যে এপ্রিল মাসগুলোতে আমরা অস্থায়ী সরকারগুলো গঠিত হয়েছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। মাঝখানের তথ্যগুলো একটু হালকা পাতলা উপর দিয়ে পড়ে যাবেন ইনশাল্লাহ। তো আমরা মার্চ মাসের পর এপ্রিল মাসে দেখলাম যে আমাদের অস্থায়ী সরকার গঠিত হইল। এরপর আমরা সামনে আগাবো। ওকে, তো সামনে যদি আগে আমরা দেখতে পাচ্ছি এপ্রিল মাস রিলেটেড আরও কিছু তথ্য এখানে আপনাদের উদ্দেশ্যে দেওয়া আছে। প্রবাসী সরকারের ফেরত আসা, মুজিবনগর সরকারের মেয়াদ শেষ, এই যে মেহেরপুরে বৈদ্যনাথটা বাংলাদেশের কোন জায়গায় আছে সেই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন। আগরতলাটাও কোন জায়গায় আছে, আগরতলাটা বাংলাদেশের বাইরে কিন্তু, সরি। আর এই যে কলকাতার যে 8 নং থিয়েটারটা, এটা হতো বাংলাদেশের বাইরে কলকাতায়। সবের মানচিত্র তথ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। তারপরে বাংলাদেশের প্রথম সরকারের মন্ত্রিসভা, বাংলাদেশের প্রথম সরকারের যে মন্ত্রিসভা, শেখ মুজিব, সৈয়দ নজরুল, তাজউদ্দিন, ক্যাপ্টেন মনসুর, কামরুজ্জামান এবং খন্দকার মুশতাক, এদের দিয়ে যে প্রথম সরকারের মন্ত্রিসভা গঠিত হয়েছে এটা কে না জানে, সবাই আমরা জানি। একটু জেনে নেবেন। শেখ মুজিব রাষ্ট্রপতি ছিল, উপরাষ্ট্রপতি ছিল নজরুল, প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন, তারপরে মন্ত্রী ছিল 3 জন। এটা ছিল আপনার প্রথম সরকারের মন্ত্রিসভা। তো এটা একটু ভালো করে পড়বেন এবং মুখস্থ রাখবেন তথ্যগুলা। তারপর অস্থায়ী সরকারের মন্ত্রণালয়টা হালকার উপর দিয়ে একটু পড়বেন, বেশি গুরুত্বপূর্ণ না। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এর সম্পর্কে যতটুকুই বলবো সবই কম পড়ে যায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গুরুত্বপূর্ণ বিষয়গুলা, তথ্যমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ, উনি প্রধানমন্ত্রী ছিল, এবং উপদেষ্টা ছিল জনাব আব্দুল মান্নান, আর ডাইরেক্টর ছিল কে, তথ্যমন্ত্রী পড়লেই হবে, আর কিছু তেমন দরকার নাই। নেতৃত্বে কে ছিল এটা পড়লে হবে। স্বাধীন বেতার কেন্দ্র এই তথ্যটা একটু পড়বেন যে প্রথম বিপ্লবী ছিল, তবে জিয়াউর রহমানের নির্দেশে পরামর্শটা বিপ্লবী বাদ গেছে আর কি। তো স্বাধীন বাংলা বেতার ক্ষেত্রের চট্টগ্রামে কালুরঘাটে শুরু হয়েছে, তারপর আগরতলা ত্রিপুরা থেকে শুরু হয়েছে, তারপর কলকাতা হয়েছে, বাংলাদেশ বেতার নামকরণ হয়েছে, আবার ঢাকার ফেরত আসছে। এই সালটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে একটু পড়বেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কী কী গান প্রচলিত ছিল সেগুলোর একটা বর্ণনা দেওয়া আছে, সময় থাকলে পড়ে নেবেন। মুক্তিযুদ্ধের স্লোগান, তোমরা আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, হালকা পাতলা মুক্তিযুদ্ধের স্লোগান পড়লেন। কি আমাদের জুলাই বিপ্লবের স্লোগান কি হবে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এরকম না কি জানি একটা স্লোগান ছিল, ভুলে গেলাম তো। আচ্ছা, তারপরে এই যে পিএসসি গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে আছে। আল্লাহ, এটাতে একটা উল্টা ছবি চলে আসছে।
এটা কি ছবি একটু আপনারা স্ক্রিনটা ঘুরিয়ে নিতে পারেন, যেমন আমি একটু মাথা ঘুরিয়ে দেখতেছি মুক্তিযুদ্ধ। ও সেক্টর 1 নম্বর সেক্টরে 2 নম্বর সেক্টরে কি কি ছিল এই সম্পর্কিত কিছু বিশেষ তথ্য এখানে দেওয়া আছে, তো এগুলা নিজেরাই পড়ে নিতে পারেন। আপনারা তো জানেন যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ 11টা সেক্টরে বিভক্ত ছিল। আপনি একটু স্ক্রিনটা ঘুরিয়ে নিলে তাইলে কি হইলো, আমি কি বন্ধ করে দিলাম, সরি, হ্যাঁ এই খুলছে। আপনারা যদি একটু স্ক্রিনটা একটু ঘুরিয়ে নেন তাহলে আশা করি, আমি তো ঘোরাতে পারছি না, আপনারা একটু ঘুরিয়ে নিতে পারেন। আমরা যে সেক্টর রেখে দেখি চট্টগ্রাম ছিল 1 নাম্বার সেক্টর, এখান থেকে শুরু হইলো চট্টগ্রাম 1 নাম্বার সেক্টর, আর কুমিল্লা 2 নাম্বার, এবার সিরিয়ালি যাচ্ছে ঢাকা 3 নাম্বার, তারপরে এই যে সিলেট হচ্ছে 4 নাম্বার, না সিলেট মৌলভীবাজার 4 নাম্বার, এবং সিলেট হচ্ছে 5 নাম্বার, আর এই যে শেরপুর জামালপুর না সিলেট হচ্ছে 5, 6 নাম্বার সেক্টরটা হচ্ছে একদম বাংলাদেশের মাথায় নীলফামারীতে, 7 নাম্বার রাজশাহীর এলাকায়, 8 নাম্বার সেক্টরটা হচ্ছে যশোর ঝিনাইদহতে, 9 নাম্বার সেক্টর হচ্ছে একদম এই যে খুলনা বাগেরহাট সাতগম্বুজ মানে সুন্দরবন এলাকায়, আর 10 নাম্বার সেক্টর হচ্ছে আপনার একদম কক্সবাজার। এই তো আর তো আচ্ছা 11 নাম্বার সেক্টর হচ্ছে এই যে উপর এইখানে ময়মনসিংহে নেত্রকোনা 11 নম্বর সেক্টরটা। তো এইভাবে বাংলার সেক্টর ভাগ হয়েছে এবং সেক্টর ওয়াইজ বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে, এগুলো অবশ্যই আপনারা একটু নিজ দায়িত্বে পড়ে নেবেন সেক্টর ওয়াইজ তথ্যগুলা, কোন সেক্টরে কি কমান্ডার ছিল, যারা মিলিটারিতে পরীক্ষা দিবেন টুকটাক পরীক্ষা হয় না সেখানে এগুলো কাজে লাগে, এছাড়া কাজে লাগে না। ব্রিগেড ফোর্স কি এগুলো মোটামুটি আমাদের কাজে লাগবে না, এগুলো মিলিটারিতে যারা পরীক্ষা দিবেন তারা একটু হালকার উপর দিয়ে পড়ে নেবেন। তারপরে 16ই ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানে এমএজে ওসমানীর উপস্থিতি না থাকার কারণ, এটা আসলে আমাদের এমসিকিউ ততটা কাজে লাগবে না, আপনি ভাইবার প্রস্তুতি নিলে হালকার উপর দিয়ে পড়ে নেবেন, পড়লেই বুঝবেন, এটা না বোঝার কিছু নাই। তাই মুক্তিযুদ্ধে বিশ্বে জনমত বিভিন্ন দেশের ভূমিকা, হ্যাঁ মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের দেশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন দেশ মতামত রাখছে, বিভিন্ন দেশে কনসার্ট হয়েছে, আমাদের দেশে যারা নির্যাতিত ছিল তাদের পুনর্বাসনের জন্য বিভিন্ন দেশে কনসার্ট করে টাকা জমানো হয়েছে যাতে করে আমাদের দেশের মানুষকে সহায়তা করতে পারে, এই সম্পর্কিত বিভিন্ন তথ্য পাবেন আপনারা। যুদ্ধে বিশ্বের জনমত ও বিভিন্ন দেশের ভূমিকা, তো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এইটা প্রথম লাইনটা গুরুত্বপূর্ণ ভারত, আর সোভিয়েত, মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। বোঝাই যাচ্ছে খুব সুন্দর করে যে ওই সময় মুক্তিযুদ্ধের সময় তো কোল্ড ওয়ার চলতেছিল, সোভিয়েত যেটার পক্ষ নিবে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সেটার বিপক্ষে যাবে, আর বঙ্গবন্ধু এমনি সোভিয়েত ইউনিয়নকে পছন্দ করতে শুনেছিলাম, যেটা ভারতের ভূমিকা কি আমরা সবাই জানি, সোভিয়েত ইউনিয়নের ভূমিকা কি হালকার উপর দিয়ে এগুলো পড়বেন, আর যুক্তরাষ্ট্রের ভূমিকা নেগেটিভ ভূমিকা ছিল, সপ্তম নৌবহর দিয়ে এরা অ্যাটাক দেওয়ার চেষ্টা করছিল। আচ্ছা এইটাই হচ্ছে আমি যেটা একটু আগে বলতেছিলাম, দ্য কনসার্ট ফর বাংলাদেশ, যে বললাম না যে বাংলাদেশের জন্য একটা কনসার্ট করা হয়েছিল, দ্য কনসার্ট ফর বাংলাদেশ। এই কনসার্টে কোন ব্যান্ড দল ছিল, প্রধান শিল্পী কে ছিল, হ্যাঁ এগুলা আপনারা জানতে পারবেন। দর্শক ছিল 40,000 এবং এখানে এই 40,000 দর্শক গান দেখতে এসে গান দেখা শেষ করে বাংলাদেশের পক্ষে ডোনেট করে গেছে $2.5 লাখ। বাবারে বাবা, $2.5 লাখ বাংলাদেশের শরণার্থীদের জন্য ডোনেট করে গেছে। ভালো ছিল বিষয়গুলা। ওকে, তারপরে মোটামুটি সেপ্টেম্বর অন যশোর রোড, এটা একটা কনসার্ট টাইপেরই, মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত একটি কবিতা। এই কবিতা 71-এর সোনালী গঙ্গোপাধ্যায়ের সাথে সেপ্টেম্বর অন যশোর রোডের ওপারে শরণার্থী শিবির ঘুরে যে অভিজ্ঞতা, সেই বাংলাদেশের পক্ষে রিলেটেড এই কবিতা, সেই অভিজ্ঞতা এখানে শেয়ার করেছে। মিলিয়নস অফ বেবিজ ওয়াচিং দ্য স্কাইজ বেলিজ স্যালোন উইথ বিগ রাউন্ড আইস, মানে পেট ঢুকে গেছে ভিতরে, বিগ রাউন্ড গোল চক্ষু, এরকম কবিতা আর কি। ঠিক আছে, তো সেপ্টেম্বর অন যশোর রোড এটা বাংলাদেশকে ডেডিকেট করে অ্যালেন গিন্সবার্গ লেখছে, খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটেনের কি ভূমিকা ছিল, সাইমন রিং, অ্যান্থনি, মার্ক টালি, এরা কি কি অবদান রাখছে, এগুলো পড়লে আপনারা জানতে পারবেন আশা করি। এবার তারপরে বীর সূচক খেতাব, এগুলো আসলে আমাদের বিসিএস বা চাকরি পরীক্ষার জন্য একটু কমই গুরুত্বপূর্ণ, যারা মিলিটারিতে দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি। তবে বেসিক তথ্য তো আমরা যে ব্যাকগ্রাউন্ডেই থাকি আমাদের সবার জন্যই তো জানা থাকা দরকার, তাই না? বেসিক তথ্য অনুযায়ী বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 68, বীর বিক্রম 175, বীর প্রতীক 426 জন। খেতাব প্রদানের বিধান জানলেন, বীর শ্রেষ্ঠ
কয়জন হচ্ছে বীর উত্তম, কয়জন হচ্ছে বীর বিক্রম, বীর প্রতীক, এইটাও পড়বেন, সবাই পড়বেন একটু। তারপরে যে সেতারা বেগম, তারামন বিবি, কাকন বিবি, এই সম্পর্কে আমরা নারী মুক্তিযোদ্ধা এই সম্পর্কে আমরা জানি না, এরকম তো লোক নাই। সো এটা অবশ্যই একটু আপনারা নিজেরা দেখবেন। সেতারা বেগম, তারামন বিবি, কাকন বিবি কে কোন জায়গার এবং কে কিভাবে ভূমিকা রাখছে এই সম্পর্কে অবশ্যই খেয়াল করবেন। আর বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা কাদের বলে? মুক্তিযুদ্ধে পাক সেনাবাহিনী কর্তৃক ধর্ষিত হয় এরকম 3 লাখ নারী, তারাও মুক্তিযুদ্ধে সহযাত্রী এবং তাদের ত্যাগের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি তাদেরকে বীরাঙ্গনা, মানে মুক্তিযুদ্ধে যে সকল নারীরা পাকিস্তানি সেনা কর্তৃক ধর্ষিত হয়েছিল তাদেরকে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা বলা হয়। মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নিগোষ্ঠীদের ভূমিকা, মানে চাকমা মারমায়ারা, ইউকে চিং মারমা, উনি বান্দরবন জেলা মুক্তি একমাত্র বীর বিক্রম। সো ক্ষুদ্র নিগোষ্ঠী একমাত্র বান্দরবন থেকে একজন উঠে আসছে। তারপরে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি যোদ্ধা কে? সে হচ্ছে WAS ওয়াডারল্যান্ড, ঠিক আছে, উনি মুক্তিযুদ্ধে একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা। এবং যুদ্ধ শিশু মেরিনা খাতুন, এখন বড় হয়ে গেছে, যুদ্ধ শিশু মানে শিশু অবস্থায় মেরিনা খাতুন মুক্তিযুদ্ধের সাথে অংশগ্রহণ করেছিল। মুক্তিযুদ্ধ অবদানের জন্য বিদেশি বন্ধুদের সম্মাননা দেওয়া হয়েছে বিভিন্নভাবে, স্বাধীনতা সম্মাননা, মুক্তিযুদ্ধ সম্মাননা, মৈত্রী সম্মাননা। এই ছিল মুক্তিযুদ্ধ রিলেটেড বিভিন্ন সম্মাননা, বিভিন্ন খেতাব এবং মুক্তিযুদ্ধের সাথে জড়িত শিশু, মহিলা এবং বিদেশি লোকদের অবদান এই সম্পর্কিত বিষয় আপনারা ভালো করে পড়বেন। আমিও টাচ দিয়ে গেলাম, নির্দেশনা দিয়ে গেলাম পড়ার, এবং তারপরে পড়া শেষ করে আপনারা এই MCQগুলো অবশ্যই সলভ করবেন। এরপর মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন গ্রন্থ আছে, এই গ্রন্থগুলো আপনাদের ঠাটা মুখস্থ করতে হবে, যেগুলা বিগত সালগুলোতে আসছে। প্রবন্ধ, স্মৃতিচারণ, ইতিহাস, এগুলো আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন, যেহেতু এটা মুখস্থ বিষয়টা তো বোঝানোর কিছু নাই। মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন চলচ্চিত্র, জহির রায়হানের, চাষী নজরুল, মোর্শেদুল ইসলাম, সবারটাই পড়তে হবে। ওরা 11 জন চলচ্চিত্র মুক্তিযুদ্ধ গেরিলার বিভিন্ন অপারেশন এর চিত্রিত হয়েছে। এর নেতৃত্বে রয়েছে ছাত্রনেতা খসরু, খুবই গুরুত্বপূর্ণ। এই চিত্রে নারী নির্যাতন, আত্মত্যাগ, পিতা হত্যার দৃশ্য এগুলা ফুটে উঠেছে। তো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব সহকারে এগুলা পড়বেন, জানবেন, বুঝবেন এবং আয়ত্ত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ওরা 11 জন চলচ্চিত্র, 71 যিশু, আগুনের পরশমণি, মোটামুটি বাদ দেওয়ার মতো কিছু নেই, সবই গুরুত্বপূর্ণ। এক নজর জাস্ট দেখে যাবেন এবং এগুলার পরিচালকদের নাম মনে রাখার চেষ্টা করবেন, পরীক্ষাতে এগুলো আসে। তারপরে এগুলা ভিত্তিক MCQ আছে, প্রচুর MCQ পড়বেন আলহামদুলিল্লাহ। এবং এরপরে মুক্তিযুদ্ধ চলচ্চিত্রের পরে মুক্তিযুদ্ধ স্মরণে ভাস্কর্য নির্মাণ হয়েছে। মুক্তিযুদ্ধের স্মরণে আপনার বিভিন্ন ভাস্কর্য নির্মাণ হয়েছে, সেই ভাস্কর্য রিলেটেড তথ্যগুলো একটু কম গুরুত্বপূর্ণ, একটু চাইলে যদি অ্যাভয়েড করেন তেমন সমস্যা নাই। বাট এই আলাদা যেগুলো আছে সেগুলো একটু পড়বেন, যেমন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এগুলো একটু আলাদা করে দিচ্ছে তো স্যার, গুরুত্বপূর্ণ দেখে এগুলা পড়বেন। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় আছে, কত সালে আছে এবং স্থপতিকে, এতটুকু তথ্য জানলেই এনাফ। তো এইভাবে ভাস্কর্য আরও যেগুলো আছে, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এরকম আরও যতগুলো ভাস্কর্য আছে এগুলো একটু পড়ে ফেলবেন ইনশাল্লাহ। তারপরে দেখবেন যেভাবে MCQ শুরু হয়েছে, MCQগুলো করে ফেলবেন। ভাস্কর্যের পরে আমি দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রয়েছে। এখানে আপনি খেয়াল করেন যে মুক্তিযুদ্ধের সময় কি কি মন্ত্রণালয় গঠিত হয়েছে সেই বিষয়ে আপনারা জানতে পারবেন। একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে, একটু সময় দিবেন।
হ্যাঁ, এবার সব ঠিকঠাক আছে। তো দেখতে পাচ্ছেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয়, তো মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু মন্ত্রণালয় আমাদের দেশে আছে, এটা এতটা গুরুত্বপূর্ণ না, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তবে হ্যাঁ, যেটা মাত্রই পড়াইলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ভাস্কর্য যেগুলো বইতে আলাদা করে দেওয়া আছে, তারপরে এর আগে যেটা পড়াইলাম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন গ্রন্থ প্রবন্ধ, এইগুলা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আর উপরে মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত লোকজন, তাদের অবদান, নারী, পুরুষ, শিশু, বিদেশি, এগুলো তো পড়াইলামই। তো এরই মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ করে বলতে চাচ্ছি যে আপনাদের প্রথম অধ্যায়, 9টা অধ্যায়ের ভিতর আজকে দ্বিতীয় ক্লাসে প্রথম অধ্যায় সমাপ্ত। আলহামদুলিল্লাহ, প্রথম অধ্যায় শেষ। দেখে নিন, আমরা যদি একটু রিভিশন করি, আমরা কি কি শেষ করলাম। আলহামদুলিল্লাহ, বাঙালি জাতির ইতিহাস আমরা অলরেডি পড়ে ফেলেছি, এই যে গুপ্ত, সেন, পাল, এগুলো পড়েছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রাজনৈতিক যে ইতিহাসগুলায় যে বখতিয়ার খিলজির বিষয়টা, মুঘলের আমলের বিষয়টা, সোনারগাঁয়ের বিষয়টা পড়ে ফেলছি। ইংরেজ আমলও পড়ে ফেলছি, ইংরেজ আমলে যে নীল বিদ্রোহ, ফকির আন্দোলন, এগুলোও পড়লাম আজকের ক্লাসেই। তারপরে বঙ্গভঙ্গ পড়লাম, পাকিস্তানি আমল পড়লাম, তারপর মুক্তিযুদ্ধের এই যে প্রশাসন, সেক্টর, তারপরে যে ঘোষণাপত্র, অসহযোগ আন্দোলন, মুক্তিযুদ্ধের অপারেশনগুলো যে একটু আগে পড়লাম, বীর সূচক খেতাব, মন্ত্রণালয় দিয়ে তো শেষ করলাম, চলচ্চিত্র, হ্যাঁ, যৌথ বাহিনীর ভূমিকা, বেতার কেন্দ্র, হ্যাঁ, বীর সূচক খেতাব, সবগুলাই পড়ে আলহামদুলিল্লাহ আমরা প্রথম অধ্যায় শেষ করেছি। আলহামদুলিল্লাহ। তো প্রথম অধ্যায়ের সমাপ্তি এখানেই। ইনশাল্লাহ 3 নাম্বার ক্লাসে দ্বিতীয় অধ্যায় পাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।